আজকের গল্প শ্মশান ঘাটের অভিশাপ। রাত গভীর। গঙ্গার ঘাটের শ্মশানের অন্ধকারে শুধুমাত্র চিতা থেকে আসছে জ্বলন্ত আগুনের পাতলা আলো। চারিদিক শুনশান নীরবতা। এখানে মানুষ আসে মৃতদেহ দাহ করতে, কিন্তু একদল ডাকাত এসেছে অন্য এক উদ্দেশ্য নিয়ে। তাদের একমাত্র লক্ষ্য গুপ্তধন। তবে তারা জানে না শ্মশানের মধ্যেই তাদের জন্য অপেক্ষা করছে এমন কিছু যা তাদের জীবনকে চিরতরে বদলে দেবে। ডাকাত সর্দার রতন সিং তার দলকে নিয়ে একটি নির্জন জায়গায় বসেছিল। 10 জনের এই দলটি এখনকার সময়ে অনেক গ্রাম লুট করে প্রচুর ধন সম্পদ জোগাড় করেছে। তবে আজকের রাত ছিল বিশেষ। শোনা গিয়েছিল গঙ্গার ঘাটের কাছে শ্মশানে লুকিয়ে আছে বহু পুরনো গুপ্তধন। রতন গম্ভীর কণ্ঠে বলল, তোমরা সবাই প্রস্তুত তো? এ জায়গা সহজ নয়। এখানে মানুষের চেয়ে অমানুষের ভয় বেশি। লালু, দলের সবচেয়ে তরুণ সদস্যটি বলল, আমরা এমন অনেক জায়গা পার করেছি সর্দার। শ্মশান কি আর নতুন কিছু? বরঞ্চ কাজটা সহজই হবে। সেখানে কোনো মানুষ থাকবে না। তবে দলের সবচেয়ে বয়স্ক সদস্য করিম চুপচাপ ছিল। করিম এই শ্মশানে গল্প শুনেছে। সে জানতো যারা সেখানে গেছে গুপ্তধনের খোঁজে তারা আর ফিরে আসে নাই। মাঝরাত্রির সময় ডাকাত দলটি শ্মশানে প্রবেশ করল। মাটি থেকে কুয়াশা উঠছিল, যেন অদৃশ্য হাত তাদের পায়ে ধরে নিচের দিকে টানছে। চিতার ছাই বাতাসে ভেসে বেড়াচ্ছিল। প্রতিটি পদক্ষেপ মনে হচ্ছিল তাদের কেউ দেখছে। হঠাৎ এক বৃদ্ধ পুরোহিত তাদের পথ আটকালো। তার কণ্ঠ যেন শ্মশানের প্রতিধ্বনি। তোমরা কি চাও এখানে? রতন জোর গলায় বলে উঠল, আমাদের পথ ছেড়ে দাও বুড়ো। আমরা যা চাই সেটা নিয়ে চলে যাব। বৃদ্ধ ধীরে ধীরে বলল, যা চাইছো তা পেলে এখান থেকে ফিরে যেতে পারবে না। শ্মশান তার অধিকার কখনোই কাউকে দেবে না। ডাকাতেরা বৃদ্ধর কথা অবহেলা করে এগিয়ে গেল। ডাকাতের দল শ্মশানের মূল স্থানে পৌঁছালো। সেখানেই দেখা গেল একটি পুরনো মন্দির। মন্দিরের ভিতরে মাটির নিচে লুকিয়েছিল এক রহস্যময় পাত্র। পাত্র খুলতেই বেরিয়ে এলো সোনার মুদ্রা, হীরা এবং আরো বহু মূল্যবান জিনিস। এটাই সেই গুপ্তধন। লালু উল্লাসে চিৎকার করতে থাকে। রতন সবার দিকে তাকিয়ে বলল, দেখো, আমরা যা খুঁজছিলাম তা পেয়েছি। এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়েছে। কিন্তু তারা জানতো না গুপ্তধন স্পর্শ করার সঙ্গে সঙ্গে তারা একটি পুরনো অভিশাপকে জাগিয়ে তুলেছে। গুপ্তধন নিয়ে তারা ফেরার সময় করিম প্রথম অনুভব করল কেউ তাকে অনুসরণ করছে। হঠাৎ তার পায়ের নিচে মাটি দেবে গেল। সে পড়ে গেল একটি অন্ধকার গর্তে। বাকিরা যখন তাকে উদ্ধার করতে গেল তখন করিমের শরীর কাঠ হয়ে গিয়েছে।
তার মুখে আতঙ্কের ছাপ, আর তার মুখ থেকে রক্ত চুঁইয়ে পড়ছে। লালু কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল, এটা কি করে হলো? কেউ কিছুই বলতে পারল না। একের পর এক প্রতিটি ডাকাত ভয়ঙ্করভাবে মারা যেতে থাকলো। লালু ভয়ে একটি গাছের নিচে বসেছিল। হঠাৎ গাছের শিকড় তার শরীর পেঁচিয়ে তাকে আকাশে টেনে তুলে ছিঁড়ে ফেলল। মঙ্গল দেখল সোনা মুদ্রাগুলো তার হাতের মধ্যে আগুনের মতো জ্বলছে। মুদ্রার তাপে তার পুরো শরীর ফোঁসকা হয়ে ফুলে গেল। রতন শুনতে পেল শ্মশানের চারিদিক থেকে কেউ তার নাম ধরে ডাকছে। সে পিছন ফিরে দেখতে গিয়ে মাটির নিচে অদৃশ্য হয়ে গেল। শেষ পর্যন্ত বেঁচে ছিল কেবল একজন, বিনোদ। সে বুঝতে পারল গুপ্তধন নিয়ে যাওয়া সম্ভব নয়। সে মন্দিরে ফিরে গিয়ে গুপ্তধন ফেরত রেখে ক্ষমা চাইল। তবে শ্মশান তার প্রাপ্য ফেরত পেয়ে তবেই সন্তুষ্ট হল। বিনোদ তার সঙ্গীদের মৃতদেহ দেখে নিজেকে শ্মশানের অভিশাপ থেকে মুক্ত করতে পারল না। তাকে শেষবার দেখা গিয়েছিল শ্মশানের কুয়াশার মধ্যে হাঁটতে, আর কখনোই ফিরে আসেনি। গঙ্গার শ্মশান ঘাটে এখনো কেউ যদি গভীর রাতে যায়, তবে শোনা যায় অদ্ভুত কান্নার শব্দ, ডাকাতদের চিৎকার, আর তাদের ভয়ানক মৃত্যুর প্রতিধ্বনি যেন বাতাসে মিশে আছে। গুপ্তধন সেখানেই রয়ে গেছে, কিন্তু তা স্পর্শ করার সাহস আর কেউ পায় না। শ্মশান তার অভিশাপ দিয়ে চিরকাল পাহারা দিয়ে যাবে। এই গল্পটির নাম লাশ কাটা ঘরে জীবন্ত শরীর। রাত গভীর। হাসপাতালের এক কোণায় অবস্থিত সেই লাশ কাটা ঘর। এটি যেন জীবন্তদের জন্য এক নিষিদ্ধ স্থান, যেখানে শুধু মৃত্যু আর নিস্তব্ধতা রাজত্ব। হাসপাতালের কর্মচারী রামু বহু বছর ধরে লাশ কাটা ঘরে দায়িত্বে রয়েছে। যদিও এই কাজ তার কাছে অভ্যাস হয়ে গিয়েছে, তবুও কিছু রাত তাকে ভাবিয়ে তোলে। রক্ত মাখা দেওয়াল, ঠান্ডা মেঝে, আর সেই অজানা চাওয়া পাওয়ার অনুভূতি যা বারবার তার মনে উদয় হয়। কিন্তু এক রাতে সেই শব্দহীনতা ভেঙে যায়। রামু রাতের শিফটে ছিল। চারিদিকে শুনশান। হাসপাতালের অন্য ডিপার্টমেন্টের আলো নিভে গিয়েছে। সে লাশ কাটা ঘরে বসে কাগজপত্র গোছাচ্ছিল। এমন সময় একটা ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে যায়। সে ঘুরে দেখে ঘরের দরজাটা অদ্ভুতভাবে হালকা দুলছে। হঠাৎ করেই রামুর মনে হয় সে একা নেই। একজন ডাক্তার এসে লাশ কাটা ঘরে প্রবেশ করল। তার মুখে অদ্ভুত হাসি। ডাক্তারের হাতে একটা ফাইল এবং সে রামুকে বলল, আজ রাতে খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। নতুন একটা লাশ এসেছে। রামু মাথা নেড়ে রাজি হলো, কিন্তু ডাক্তারের মুখে চোখে কিছু যেন ঠিকঠাক লাগছিল না। লাশটি ছিল এক অল্প বয়সী মেয়ের।
তার সাদা চাদরে ঢাকা দেহ দেখে রামুর মন অজানা ভয় কেঁপে ওঠে। ডাক্তারের নির্দেশে রামু লাশটির পরীক্ষা করতে শুরু করলো। মেয়েটির মুখ যেন জীবন্ত মনে হচ্ছিল। তার চোখ বন্ধ, কিন্তু মনে হচ্ছিল সে সবকিছু দেখছে। রামু যখন লাশের শরীরে স্পর্শ করল, তখনই অদ্ভুত এক অনুভূতি তার শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। হঠাৎ লাশের ঠোঁট কেঁপে উঠল। বাঁচাও! রামু আতঙ্কে পেছিয়ে যায়। ডাক্তার তখন সেখান থেকে চলে গেছে। চারিদিকের আলো ফ্যাক্সে হয়ে আসছে। ঘরের ভিতর অন্ধকার ছড়িয়ে পড়েছে। রামু দরজার দিকে দৌড়তে গিয়ে দেখে দরজার বাইরে থেকে বন্ধ। হঠাৎ মেয়েটির লাশ উঠে দাঁড়ায়। তার চোখে অন্ধকার আগুনের মতো জ্বলছে। তোমরা আমাকে মেরেছিলে, এখন আমি তোমাদের সবাইকে মেরে প্রতিশোধ নেব। মেয়েটি চিৎকার করে। রামু বুঝতে পারে এই মেয়েটি এক ভয়ানক ঘটনার শিকার। সেই ডাক্তার এবং আরও কয়েকজন তার মৃত্যুতে জড়িত ছিল। আর এখন মেয়েটির আত্মা হয়ে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। রামু ভয়ে লাশ কাটা ঘরের এক কোণে লুকিয়ে পড়ে। মেয়েটির আত্মা তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। তার চুল বাতাসে উড়ছে, আর তার চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আত্মা গর্জে ওঠে। রামু কাঁপতে কাঁপতে বলে, তুমি এখানে কেন? আমি নির্দোষ, আমাকে ছেড়ে দাও। আচমকা ঘরের আলো একের পর এক নিভে যায়। অন্ধকারে ঢেকে যাচ্ছে চারিদিক। ঘরের কোণ থেকে এক অদ্ভুত গন্ধ আসতে শুরু করে, যেন পচা মাংস আর রক্তের মিশ্রণ। চারিদিকে চাপা হাসির শব্দ শোনা যায়। সে হাসি ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠে। হঠাৎ রামু তার পেছনে কিছু অনুভব করে। পিছনে ঘুরতেই দেখে মেয়েটির আত্মা তার ঠিক সামনে দাঁড়িয়ে। কিন্তু এবার তার চেহারা আরো জঘন্য। চোখগুলো যেন গর্ত হয়ে গেছে। মুখের চামড়া অর্ধেক খুলে ঝুলছে। তার সারা শরীর থেকে রক্ত ঝরছে। আত্মা গর্জে ওঠে। কিন্তু প্রতিশোধ তখনই শেষ হবে যখন আমি তোমাদের সবাইকে শেষ করব। রামু আতঙ্কে ঘরের এক কোণে ছুটে যায়, কিন্তু সে বুঝতে পারে চারিদিক থেকে আরো ছায়ামূর্তি ঘরটাকে ঘিরে ফেলেছে। ঘরের সব লাশ, যারা অন্যায়ের শিকার হয়েছে, তারা একসঙ্গে বলতে শুরু করে, তুমি বাঁচতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। মেয়েটি এগিয়ে আসে। রামুর শরীর ঘামতে শুরু করে, পা কাঁপতে থাকে। মেয়েটি তার হাত রামুর দিকে বাড়ায়। ঠান্ডা মৃত মেয়েটির হাত যখন রামুর গলায় স্পর্শ করে, তখনই রামুর মনে হয় যেন তার সারা শরীর বরফে ঢেকে গেছে। মেয়েটি ফিস ফিস করে বলে, তোমার সময় শেষ রামু। রামুর মুখ থেকে চিৎকার বের হয়।
কিন্তু সেই চিৎকার কেউই শুনতে পায়নি। ঘরের বাইরে লাশ কাটা ঘর নীরব হয়ে থাকে, যেন কিছুই ঘটেনি। পরদিন সকালে হাসপাতালের কর্মীরা এসে দেখে রামুর মৃতদেহ লাশ কাটা ঘরের মেঝেতে পড়ে আছে। তার মুখে এমন এক আতঙ্কের ছাপ যা জীবনে কেউ কখনো দেখেনি। ঘরের দেওয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, এখনো শেষ হয়নি, আরও অনেক হিসেব বাকি আছে। এই ঘটনার পর থেকে লাশ কাটা ঘরটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু রাতে এখনো যখন গভীর নীরবতা নেমে আসে, তখন অনেকেই শুনতে পায় চাপা হাসি আর সাহায্যের আর্তনাদ।